নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎ করে যেন একটা স্থিতাবস্থা দেখা যাচ্ছে, মানে হঠাৎ করে যেন সব কিছু থেমে গেছে মনে হচ্ছে। কেন বলছি জানেন? রাজনীতিতে আপনারা দেখছেন দুটো পক্ষ কিন্তু যুযুধান। একদিকে বিজেপি এই 4টে উপনির্বাচন মানে বিধানসভার উপনির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়েছে, শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছে, ওদিকে তৃণমূলও বক্তব্য রাখছে, কিন্তু কোথায় গিয়ে যেন একটা থেমে গেছে সব কিছু, মানে কিছু একটা হতে চলেছে। এটা আমি কেন বলছি জানেন? তার কারণ হচ্ছে রাজনীতি আপনি যদি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানে যেটা সবচেয়ে বেশি মানুষকে প্রভাবিত করে সেই সমস্ত জায়গায় কিন্তু চর্চার বিষয় হয়ে গেছে অন্য। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে টপকে যাওয়ার কথা ছিল বিজেপির, কিন্তু সেটা হয়নি। কেন হয়নি এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ এখনো পর্যন্ত বঙ্গ বিজেপি করতে বসেনি। করলে সাংগঠনিক ভুলগুলো বেরোতো, কিন্তু করেনি তারা। তারা উল্টে এখন যে উপনির্বাচন আছে সেই তার জন্য আর কি নেমে পড়েছে, এবং বিজেপি সম্পূর্ণভাবে এই ভোটেতে তাদের পরাজয়টাকে একদম কি বলবো চাপিয়ে দিয়েছে, যে যেখানে নির্বাচনে রিগিং হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কাউন্টিংয়ে রিগিং হয়েছে, মানে কাউন্টিংয়ে ভোট গণনার সময় ব্যাপক কারচুপি হয়েছে। দেখুন, এটা আংশিক সত্যি, কিন্তু সবচেয়ে বড় সত্যি হচ্ছে সংগঠনও কিন্তু মজবুত নয়। যেটা আমি বারবার আপনাদের সামনে নিয়ে এসেছি, একদম আনকাট এনেছি, যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছি, এমনকি সাক্ষী প্রমাণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। আজ মানে আজকের দিনে মানে রথযাত্রার দিনে এই দিনেও কিন্তু আমি আপনাদের রুদ্রবার্তা টুডেতে আমাদের জেলা মানে হাওড়া গ্রামীণ জেলায় কীভাবে বিজেপি সাংগঠনিকভাবে টুকরো হয়ে আছে সেটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাবো রুদ্রবার্তা টুডেতে। অবশ্যই আজকে দেখবেন, কিন্তু যারা দেখেননি আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কাজে লাগবে। কারণ বিজেপির সাংগঠনিক দুর্বলতা কোথায় আছে, রাজনীতি কী হচ্ছে না হচ্ছে সেখানে আলোচনা করা হবে। যাই হোক, যেটা বলছিলাম, তো এই যে অবস্থা রয়েছে এটা বিজেপির যে সাংগঠনিক দুর্বলতা সেটাকে কিন্তু সবাই চেপে গেছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়ে গেছে এই রাজ্যে মিডিয়ার থ্রু দিয়ে। সেটা হচ্ছে বিজেপিতে এখন যুযুধান দুটো পক্ষ। তার কারণ হচ্ছে আগামী কদিনের মধ্যে কিন্তু নির্বাচন হবে, মানে এখানে তো আর নির্বাচন হয় না সেভাবে, বিজেপিতে কে সভাপতি হবে, রাজ্য সভাপতি হবে, অর্থাৎ এখন সিলেকশন হয়। তো সেই সিলেকশনে কে যে হবেন এটা নিয়ে একটা মোটামুটি বাতাবরণ তৈরি হয়েছে বিজেপির মধ্যে। সবাই চিন্তা করছেন এবারে সুকান্ত মজুমদারের জায়গায় কে আসবে। আর এখানে গিয়ে একটা কিন্তু বাতাবরণ তৈরি করে দিয়েছে এই মিডিয়ারা, সেটা হচ্ছে দুটো পক্ষ যুযুধান। আর এটা যে একদম ফেলে দেওয়া যাবে সেটাও নয়। তার কারণ হচ্ছে আমিও দেখেছি বিভিন্ন সময়, আমার প্রত্যেকটা প্রতিবেদনে দেখি দুটো পক্ষ যেন তৈরি হয়ে রয়েছে। একটা হচ্ছে দিলীপ ঘোষের অনুগামী, আরেকটা হচ্ছে শুভেন্দু অধিকারী অনুগামী, যেটা বঙ্গ রাজনীতিতে বিজেপির পক্ষে কিন্তু ক্ষতিকারক, কিন্তু তবু তৈরি হয়ে রয়েছে। দিলীপ ঘোষের অনুগামী, শুভেন্দু অধিকারী অনুগামী। আর এটাকে মিডিয়া সবচেয়ে বেশি হাইপ তুলছে, কারণ হচ্ছে যদি দুটো পক্ষকে ভেঙে দেওয়া যায়, দুটো পক্ষকে যদি আলাদা করা যায়, দুটো পক্ষের মধ্যে যদি ক্ল্যাশ করা যায়, মানে গোষ্ঠীদ্বন্দ্ব যদি করা যায়, তাহলে কি হবে, আলটিমেটলি তৃণমূলের স্বপ্ন পূরণ হবে, তৃণমূল আবারও থেকে যাবে, এবং এদের মানে যারা চটি চাটা চ্যানেল আছে তাদের খুব মানে কি বলবো খুব সুবিধা হবে। তারা মোটামুটি যেভাবে সুবিধা পেয়ে যাচ্ছে সেই সুবিধাগুলো পেতে থাকবে, যেটা বলছিলাম। তো সেখানে দাঁড়িয়ে বিজেপির দুটো পক্ষ। এবার আপনাদের কাছে একটা জিনিস পরিষ্কার করে বলি, বিজেপির দুটো পক্ষ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কমেন্টস করছেন, কেউ দিলীপ ঘোষকে এগিয়ে রাখছেন, তো কেউ শুভেন্দু অধিকারীকে এগিয়ে যাচ্ছে। তা আমরা দেখে নিই চলুন যে বিজেপিতে এই মুহূর্তে কার পাল্লা ভারী, মানে শুভেন্দু অধিকারী নাকি দিলীপ ঘোষের। গতকাল আমি একটা অনুষ্ঠানের কথা আপনাদের বলেছিলাম, অনেকে দেখেছে, আমাকে বলেছেন আপনি কি পাল্টি খেলেন। দেখুন, পাল্টি খেলাম কি ডিগবাজি খেলাম সে তো সময় বলবে, কিন্তু আসল তথ্য হচ্ছে গতকাল হাওড়া গ্রামীণ জেলা যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে দিলীপ ঘোষ এসেছিলেন, এবং সেখানে আমি যেটা বলেছিলাম রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে কিন্তু এসেছিলেন, এবং সেখানে ব্যাপক জনপ্রিয়তা দেখা গেছে এবং ব্যাপক লোক ছিল, সব কিছু সমাগম ছিল, সেখানে তিনি এসেছিলেন। এবারে হচ্ছে এই যে সমাগমে তিনি এলেন বা এখানে তিনি এলেন, জেলা পার্টি অফিসে কি তিনি গেছেন, এই প্রশ্নের উত্তর অনেকে বলবেন যায়নি। তাহলে এখানে কেন এলেন? তার মানে কি গোষ্ঠীদ্বন্দ্ব? না, এখানে কিন্তু মনে রাখতে হবে শুভেন্দু অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারী কিন্তু এই একই অনুষ্ঠানে এসেছেন, অর্থাৎ কোথাও কিন্তু এনাদের মধ্যে কিন্তু কোনো ক্ল্যাশ নেই। ভালো করে ভাবুন, আমরা যারা তৈরি করি এসবগুলো, মানে যারা নিজেদের মস্তিষ্ক প্রসূত আইডিয়াগুলো দিয়ে দিই যে শুভেন্দুদা এখানে এগিয়ে আছে, দিলীপ ঘোষ কাটিবাজি করছে, শুভেন্দুদা কাটিবাজি করছে, এই যে কাটিবাজি গল্পটা আমরা করি, এটা কিন্তু অ্যাকচুয়ালি বামপন্থীরা সুচতুরভাবে ছড়িয়ে দিয়েছে থ্রু তৃণমূল, এবং সেখান থেকে এটা তৈরি হয়ে গেছে। এখন দুটো পক্ষ কিন্তু সত্যি তৈরি হয়ে রয়েছে, দিলীপ ঘোষ অনুগামী, শুভেন্দু অধিকারী অনুগামী। এই দুজনের মধ্যে লড়াই,
দেখুন আমি আপনাদের বলি, এই দুজনকে আপনি যদি দেখেন, তুল্যমূল্য বিচার করেন, দিলীপ ঘোষ যে সময় ছিলেন সে সময় দিলীপ ঘোষের অবদান অনস্বীকার্য। শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই লড়ছেন তার অবদানকে ছোট করলে চরম মিথ্যে কথা বলা হবে। আর শুভেন্দু অধিকারীর জন্য কিন্তু বিজেপি আজকে চচ্চর করে আরও এগোচ্ছে। একজন এগিয়ে নিয়ে গেছে, আরেকজন এগিয়ে নিয়ে যাচ্ছে। রিলে রেস দেখেছেন? রিলে রেসে যেরকম একজন দৌড়ে যায়, ব্যাটনটা আরেকজনের হাতে দিয়ে দেয়, সে আবার দৌড়ে। এবার দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। অনেকে দেখবেন ধীরে ধীরে এগিয়ে এসে ব্যাটনটা দিল, কিন্তু যাকে দিল সে দ্রুততার সঙ্গে এগোচ্ছে। তার মানে যে ব্যাটনটা দিল তার কোনো অবদান নেই? অবদান আছে, প্রত্যেকের অবদান ছিল। আমি এটা বারবার বলি, এটা আপনাদের মানতে হবে এবং মেনে চলতে হবে। আজকে আপনি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, ডাক্তার হয়ে গেছেন, আপনি কোনো একটা পদে আছেন, হয়তো আপনার বাবা বা মা সেরকম জায়গায় নেই, তাহলে কি বলবেন আপনি যে আমার বাবা মার কোনো অবদান নেই? ধর বাবা মা তো আমার কিছুই অত বড় লেখাপড়া শেখেইনি, এটা আপনি কি বলতে পারবেন? উত্তর হচ্ছে না। কারণ হচ্ছে বাবা মা আপনাকে তৈরি করে দিয়েছে, তারা নিজেদেরকে একদম উজাড় করে আপনাকে তৈরি করেছে, তাই তাদের অবদান তো আপনি ছোট করতে পারেন না। আমি একইভাবে বলি, দিলীপ ঘোষের অবদান ছোট করা যায় না। দেখুন প্রত্যেকের ভুল থাকে। দিলীপ ঘোষের এই নির্বাচন পরবর্তী হিংসার সময় চুপ করে থাকা, এগুলো প্রত্যেককে ঘা দিয়েছে। তার কিছু বক্তব্য, তার যে সমস্ত কথাবার্তা, তাতে অনেকের চোট লেগেছে, এটা বাস্তব সত্যি। সেই চোটের তালিকার মধ্যে হয়তো রুদ্রপ্রসাদ ব্যানার্জিও আছে, যার হয়তো বুকে চোট লেগেছে, খারাপ লেগেছে, কষ্ট লেগেছে, ভেঙে গেছে মন, এটা হয়েছে, অনেকের হয়েছে। আমি শুধু না, এরকম অনেক অগুন্তি আছে দিলীপ ঘোষের কথায়। কিন্তু তা বলে দিলীপ ঘোষের অবদানটাকে আমি কি ছোট করতে পারি? উত্তর হচ্ছে না। আমি বলেছি, অনেকে বলেছেন আমি পাল্টি খেয়েছি, না পাল্টি আমি খাইনি। পাল্টি খাওয়ার জায়গায় আমি থাকি না, কারণ দেশকে আমি সবার আগে ভাবি, তারপরে ভাবি আমার ধর্ম। দেখুন অমল চ্যাটার্জি যখন তুঙ্গে ছিলেন তখনও আমি অমল চ্যাটার্জির বিরোধিতা করেছি। অমল চ্যাটার্জির যে সমস্ত কাজগুলো ভুল ছিল আমি বলতাম। তারপরে দেখা যাচ্ছে সংঘ থেকে আসা, সংঘের প্রচারক থাকা অমল চ্যাটার্জি কোনো একটা কারণে বাদ গেলেন, এবং সেটা মারাত্মক কারণ ছিল। তার জেল হয়ে যাচ্ছিল, তাকে অ্যারেস্ট করেছিল পুলিশ। তারপরে তিনি কংগ্রেসে চলে যান। কংগ্রেস থেকে তিনি তারপরে এই কেসটা মিটলো কি, তার বিয়ে করেছিলেন, এরকম একটা ব্যাপার হয়েছিল, যেহেতু তাকে একটা মহিলা ঘটিত ব্যাপার ছিল, সেখানে তিনি বিয়ে করেছেন। এবং তারপরে শুনেছিলাম তিনি কি হয়েছে জানি না, কিন্তু আপাতত জানা যাচ্ছে যে তিনি মোটামুটি সঙ্গে ফিরে গেছেন, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন হয়তো। এখনও তিনি বিজেপি করেন না, কিন্তু কংগ্রেস করেন বলে দেখতে পাই না। তো সেই অমল চ্যাটার্জির বিরুদ্ধেও কিন্তু আমি বলেছিলাম, দেখুন যে যখন যেখানে আছে তাকে সম্মান করতে হবে। আপনি কখনোই ভাববেন না যে যে লোকটা বিজেপিতে আছে সে লোকটা তৃণমূলে চলে গেল মানে আমি তার হয়ে বলবো, কখনো না। আদর্শকে বিক্রি করে যে অন্য জায়গায় চলে যায় তার হয়ে আমি কোনোদিন গলা ফাটাই না। অনেকেই দেখেছেন জয় ব্যানার্জিকে নিয়ে আমাকে বলতেন, জয় ব্যানার্জি যখন বিজেপি থেকে তৃণমূলে চলে গেল, অনেকে বলেছেন যে জয় ব্যানার্জি তৃণমূলে চলে গেল, কি দাদা এবার কি বলবেন, আপনার জয় ব্যানার্জি তো চলে গেল। কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। যাদের কাছে আদর্শকে চট করে নিজের ধান্দার জন্য বেঁচে দেওয়া যায়, মানে আমি পদ পেলাম না বা আমি টিকিট পেলাম না, আমি চলে গেলাম অন্য জায়গায়, তারা কিন্তু আদর্শের জন্য আসেনি বা আদর্শের জন্য কোনো কিছু করেনি। দেখুন কোন জায়গা থেকে উঠে এসছে, আরএসএস থেকে উঠে এসছে, কি কংগ্রেস থেকে উঠে এসছে, কি সিপিএম থেকে উঠে এসছে, কি তৃণমূল থেকে উঠে এসছে, এটা কোনো ম্যাটার করে না। যার কাছে মনে হবে আদর্শ ঠিক সে থেকে যাবে, যার কাছে মনে হয় আদর্শ ঠিক নয় সে চলে যাবে। তার কাছে আদর্শ হচ্ছে আমার ক্ষমতা চাই, আমার পদ চাই, কাজে আমার কাছে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। মানে গেল তো তাকেই ধরে আঁকড়ে ধরে থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। গেল তোমার যাওয়ার ইচ্ছে তুমি যাও, কিন্তু আমি আমার আদর্শে অবিচল। আমার কাছে নীতি আগে, নিষ্ঠা আগে, আর এটাই কিন্তু হওয়া উচিত। না শুভেন্দু অধিকারী অনুগামী, না দিলীপ ঘোষ অনুগামী, হওয়া উচিত ছিল বিজেপির অনুগামী বা আদর্শের অনুগামী। বিজেপি যদি হিন্দুত্বের আদর্শ থেকে সরে যায় তাহলে সেই বিজেপির হয়ে সামান্য একটা কথা আমি কিন্তু বলবো না। যেরকমভাবে তৃণমূলের বিরুদ্ধে বলি, সিপিএমের বিরুদ্ধে বলি, কংগ্রেসের বিরুদ্ধে বলি, একইভাবে বিজেপির বিরুদ্ধে আমি বলবো। কারণ আদর্শচ্যুত বিজেপিকে কিন্তু আমি একই জায়গায় রাখবো। যদি দেশ তাদের কাছে আগে না হয়, যদি ধর্ম আগে না হয়, সনাতন ধর্মের বিরুদ্ধে গিয়ে যদি নরেন্দ্র মোদী কোনো কথা বলে তার বিরুদ্ধেও কিন্তু আমি বলি। দেখবেন আমি বলে দিই, মন্দিরের থেকে কেন টাকা তোলা হয় এটা নিয়ে কিন্তু আমি বলেছি, কারণ আমার কাছে খটকায়, আমার কাছে খটকালে আমি বলবো। আর বিজেপি যেদিন হিন্দুত্ব ছেড়ে দেবে, সনাতন ধর্মকে বাদ দিয়ে দেবে, দিয়ে এরকম কি বলবো, মেকি সেকুলারিজম, মেকুলারিজম বলে ফেলেছিলাম, সেকুলারিজম মেকি এইসব যখনই করবে না তখন দেখবেন সবচেয়ে আগে আমি বলছি। আরে আমি বলবো যখন, মানে ল্যাঙ্গুয়েজে মমতা বন্দ্যোপাধ্যায় যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেন সেইভাবেই আমি বলবো, অর্থাৎ ওই ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করবো, আমার কিছু যায় আসে না। তা যেটা বলছিলাম, তা শুভেন্দু অধিকারী অনুগামী এবং দিলীপ ঘোষ অনুগামী, এই ব্যাটন দেওয়াটা নিয়ে চলছে। এবং এই ব্যাটন দেওয়া নিয়ে আমি আজকে আপনাদের একটা বলে দিচ্ছি, এরপর থেকে আপনারা কোনোদিন এই অনুগামী নিয়ে লড়াই লড়বেন না।
দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে কিন্তু কোনো মতানৈক্য নেই, ভালো করে বুঝুন। ইগোর লড়াই আছে, কি আছে না আছে এগুলো ভুলে যান। আপনি অর্থাৎ সাধারণ মানুষ যারা বিজেপিটা করছেন কর্মী, কারোর অনুগামী নয়, মনে রাখবেন আদর্শের অনুগামী হন, তাহলে দেখবেন কেউ চলে গেলে আপনার কোনো কষ্ট হবে না। আসছে গেছে, আপনি আপনার জায়গায় অবিচল আছেন, এটা হওয়া উচিত আমার মনে হয়। আমার ধারণা দেখুন ভুল হতে পারে, আপনি আপনার জায়গায় স্থির থাকুন, আদর্শের জায়গায় ঠিক থাকুন। বেইমানি কেউ করছে, সংগঠনে কেউ ক্ষতি করছে, সে নিজের দলের লোক হলেও তার বিরুদ্ধে সোচ্চার হন, কারণ অন্যায় যে করে, অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমুদায়, এই কথাটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। আবার আপনি যদি দেখেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আপনি যদি আদর্শ মানেন, মানে ভাবলেন আমি শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত হয়েছি, আমি বিজেপি করছি তার জন্য, এই 6 জুলাই গতকাল গেছে, তাহলে মনে রাখবেন সেখানেও কথা একটা রয়েছে পরিষ্কার, সেটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজন হলে নাও প্রতিশোধ। তো প্রতিবাদ তো আপনাকে করতেই হবে, আপনি যেখানেই থাকুন। দলের মধ্যে অন্যায়, তার প্রতিবাদ আপনি করবেন, অবশ্যই করবেন, প্রতিরোধ করবেন। হ্যাঁ, ভুল করলে তার বিরুদ্ধে প্রতিরোধ করবেন, প্রতিশোধ নেবেন দরকার পড়লে। কিভাবে? পদ্ধতিগতভাবে, সাংগঠনিকভাবে, কিন্তু এটা দরকার আছে, নচেত ভুল হবে। যেভাবে আমি বারবার বলি সাংগঠনিক দিক থেকে বিজেপির আজকে ভগ্নপ্রায় দশার জন্য দায়ী হচ্ছেন অমিতাভ চক্রবর্তী, ঠিক একইভাবে আমি বলতাম অমল চ্যাটার্জি দায়ী ছিল। মধ্যখানে সুব্রত চ্যাটার্জির দায়িত্ব কতটা ছিল, কতটা ভুল ছিল, কতটা ঠিক ছিল, এই বিচারের জায়গা আমি নেই, কারণ সুব্রত চ্যাটার্জির সময় সংগঠন কিন্তু এভাবে ভেঙে যায়নি, যেভাবে অমিতাভ চক্রবর্তীর সময় কাছের লোকগুলোকে টানা হয়েছে, কাজের লোকগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। একই কাজ করেছিলেন অমল চ্যাটার্জি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তার দাম্ভিকতা, ঔদ্ধত্য বহু মানুষকে কিন্তু বিজেপি থেকে দূরে সরিয়ে দিয়েছিল, ইচ্ছা করে তিনি করতেন, মজা পেতেন। পরে কংগ্রেসে চলে গেলেন, তারপরে গিয়ে তার ওই খ্যাক খ্যাক করে মানুষকে বলা, অপমান করা, এগুলো সব শেষ হয়ে গেছিল। তো এই টাইপের মানুষগুলো আমার সোচ্চার হই, আমি একটাই কারণ হই, কারণ সংগঠন যদি ঠিক থাকে, মনে রাখবেন ভিত যদি মজবুত না হয় না, আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু পারবেন না। এই অনুগামী ফনুগামী আজ আছে, কালকে পাল্টি পারবে। আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা আছে বা দিলীপ ঘোষের সঙ্গে আছে, ধরুন দিলীপ ঘোষ তৃণমূলে গেল বা শুভেন্দু অধিকারী নিজের জায়গায় ফিরে গেল, যদিও দুটোই অসম্ভব, কিন্তু রাজনীতিতে অসম্ভব বলে কিচ্ছু নেই। তখন এই অনুগামীগুলো কোথায় যাবে? যারা বিজেপির আদর্শে অনুপ্রাণিত তারা কিন্তু থেকে যাবে, কিন্তু তারা ভেঙে যাবে। তাই এখন থেকে মাথার মধ্যে রাখুন, মাথার মধ্যে রাখুন, কারোর অনুগামী নেই, এর পাল্লা ভারী ওর পাল্লা ভারী, এতে যাবেন না। এদের নিজেদের মধ্যে কিন্তু কোনো টাসেল নেই। দিলীপ দা যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু দিব্যেন্দু দাও যাচ্ছেন, মানে শুভেন্দু অধিকারী ভাই। শুভেন্দু অধিকারী জানেন না এটা কি হয়, উত্তর হচ্ছে না। আর এই সময় বিজেপিকে যদি টুকরো করা যায় তাহলে কিন্তু লাভ। কাদের লাভ? তৃণমূলের লাভ। লাভ কাদের? যারা এই দেশটার মধ্যে ইসলামিক সমাজ ব্যবস্থা চায়। মনে আছে নিশ্চয়ই ফিরহাদ হাকিমের উক্তি, মনে আছে নিশ্চয়ই বিভিন্ন সময় বিভিন্ন জনের উক্তি, কেউ বলছে ইসলামিক শাসন ব্যবস্থা, আমাদের মুসলিম দেশের এই রকম আইন আছে। এই সব কথাগুলো মাথার মধ্যে ঢুকিয়ে রাখবেন, মাথার মধ্যে ঢুকিয়ে রাখবেন। এরা চায় দলটা টুকরো হোক। বিজেপিতে শুভেন্দু অধিকারীকে খাটো করলে, মানে শুভেন্দু অধিকারীর নামে যদি বদনাম রটিয়ে দেওয়া যায়, তৃণমূল থেকে যাওয়া লোক চলে গেছে বিজেপিকে শেষ করে দেবে, তাহলে মনে রাখবেন আসামে যিনি মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত বিশ্ব শর্মা, তিনি কোথা থেকে এসছেন? তিনি কি আরএসএস থেকে এসছেন? উত্তর হচ্ছে না, তিনি কিন্তু কংগ্রেস থেকে এসেছিলেন, তিনি আজকে মুখ্যমন্ত্রী। এগুলো আপনাকে ভাবতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে। মনে রাখবেন যোগী আদিত্যনাথ কি সংঘ দক্ষ আরম্ভ করে এসছেন? সংঘ থেকে গেছে? আরএসএস থেকে গেছেন না, তিনি আরএসএস এর ছোটবেলা থেকে কোনোদিন সহিংসভোগ নন। কাজে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন, আর তিনি দাপটের সঙ্গে করছেন গোটা ভারতবর্ষে মোদিজিকে, মানে মোদিজির পরিবর্তে আরেকজন যদি কেউ হতে পারে সেটা হচ্ছেন যোগী আদিত্যনাথ, তাই তো? তিনি কিন্তু আরএসএস থেকে নন। কাজেই এইসব চিন্তা ভাবনা যেসব মাথার মধ্যে ঘুরঘুর করছে, এগুলোকে দূরে সরিয়ে নেন। দূরে সরিয়ে দিয়ে মুষ্টিবদ্ধ হাত, মানে হাত আঙুলগুলোকে যদি এরকম করে রাখেন, অনেকগুলো লোক অনেক জায়গায় আছে, কিন্তু এক জায়গায় করলে একটা মুষ্টি তৈরি হয়। তো মুষ্টিবদ্ধ হাত এগোতে হবে, অর্থাৎ লড়াইয়ের ময়দানে নামতে হবে এবং লড়ে এই জগদ্দল পাথরকে সরাতে হবে। তৃণমূল একটা জগদ্দল পাথরের মতো তৈরি হয়ে গেছে এবং এরা শাখা প্রশাখা বিস্তার করছে ধীরে ধীরে। ফিরহাদ হাকিমের মতো লোক আছে যিনি একদম মৌলবাদী, তার কথাবার্তা একদম মৌলবাদী কথাবার্তা। ইসলামকে দাওয়াত দিতে হবে, সবাইকে ফিরে আনতে হবে, তারা যেখানে জন্মেছে হিন্দু ঘরে জন্মানো মানে ভুল, মানে যারা ইসলামকে জন্মায়নি, এই যে কথাবার্তাগুলো, এদের কোন জায়গায় চিন্তা করছে, এদের কোন জায়গায় যাচ্ছে, এগুলো ভাববেন। যাই হোক, আমার বক্তব্য বা আমার যে প্রতিবেদনটা ছিল একটাই কারণ হচ্ছে রাষ্ট্রপ্রেমী যারা,
যারা ধর্মকে ভালোবাসেন, সনাতন ধর্মকে ভালোবাসেন, পক্ষতে ভাগ হবেন না। আরএসএস থেকে আসা লোক সবচেয়ে ভালো হবে, তৃণমূল থেকে আসা লোকটা সবচেয়ে খারাপ হবে, এই ভেদাভেদের মধ্যে যাবেন না। কোনোটাই সত্যি না। কার কখন চরিত্র কোথায় হরকে যাবে কেউ বলতে পারে না। তাই এসব নিয়ে ভাববেন না, না ভেবে এগিয়ে যান। বাংলাকে বাঁচাতে হবে আপনাদের। আপনারা যদি নিজেদের মধ্যে এরকম খেলা করেন, এই পক্ষ ভারী, ওই পক্ষ ভারী, আমি এদিকে আছি, আমি ওদিকে আছি, আমি দিলীপ দার অনুগামী, আমি সুব্রত কি বলে শুভেন্দু দার অনুগামী, এসব অনুগামী করতে থাকলে কিন্তু আলটিমেটলি অনুগামী লড়াই হবে, আর মজাটা তৃণমূল পাবে। রবিবার ছিল, হাতে সময় আছে আপনাদের, খুব ঠান্ডা মাথায় ভাববেন। পরিবর্তন যদি চান তবে একত্রিত হন, এছাড়া উপায় নেই। আমার চোখে না দিলীপ ঘোষ ভারী পক্ষ, না শুভেন্দু অধিকারী পক্ষ ভারী। আমার চোখে আপনি, অর্থাৎ জাতীয়তাবাদী মানুষ, আপনাদের সংখ্যা সবচেয়ে বেশি, আপনারা সবচেয়ে ভারী। বুথে থাকা সেই কর্মীটা যে লড়াই লড়ে গেছে, অত্যাচারের পরেও টিকে আছে, তার পক্ষ সবচেয়ে ভারী। মোদি মানুক চাই মোদি না মানুক, নাড্ডা মানুক চাই না মানুক, রুদ্রপ্রসাদ ব্যানার্জি মানে ওই বোর্ডের অবদান সবচেয়ে বেশি, যে বুথে দাঁড়িয়ে লড়াই করে, তার লড়াই সবচেয়ে ভয়ঙ্কর। না সিকিউরিটি গার্ড আছে, না টাকার বন্যা আছে, তবু সে লড়ে, তার পক্ষ সবচেয়ে ভারী। বোর্ডের পক্ষে রুদ্রপ্রসাদ ব্যানার্জি সবসময় ছিল, আছে, আর থাকবে। লড়াই লড়ুন, লড়াই আপনাদের লড়তে হবে। পরিবর্তন আনতে হবে দেশের উন্নতির জন্য, রাজ্যের উন্নতির জন্য, আপনার বাড়ির ছেলে মেয়েদের উন্নতির জন্য, ভবিষ্যৎ প্রজন্ম যাতে আপনাকে স্মরণে রাখে যে এরা করে গেছিল, বদলে দিয়েছিল। যেমন আমরা মনে রাখি বিপ্লবীদের কথা, হাজার লোক ভুলে যাক, দেখবেন আমি কোনোদিন ভুলি না, প্রতিবার প্রতি সময় মনে করি দিই বিপ্লবীদের কথা, কারণ তাদের জন্য আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ওই চরকা চালিয়ে স্বাধীনতা এনেছে এটা আমি বিশ্বাস করি না, আমি মানি না। তাতে আমার বিরুদ্ধে যা যাই করুক, আমি মানি না। স্বাধীনতা এনেছেন আমাদের বিপ্লবীরা, বাংলার বুকে থাকা বিপ্লবীরা, উত্তরপ্রদেশে থাকা বিপ্লবীরা, পাঞ্জাবে থাকা বিপ্লবীরা, মহারাষ্ট্রে থাকা বিপ্লবীরা, এরা এনেছে। এটাই সত্যি। যাই হোক, অনেক বলে ফেলেছি। যদি মনে হয় আমি ঠিক বলেছি জানাবেন, যদি মনে হয় ভুল বলেছি সেটাও জানাবেন। যদি প্রতিবেদনটা ভালো লেগে থাকে লাইক করবেন, যদি মনে হয় শেয়ার করে সবাইকে জানানোর দরকার আছে, জাগানোর দরকার আছে। কারণ আমি অন্যরকম কথা বলি, আমি তথাকথিত সবার মতো বলি না, কিন্তু আমি একটু অন্য বলি। কারণ আমি ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি, তাই ভয় পাচ্ছি। আপনার একত্রিত নয়তো মুশকিল আছে। পক্ষে ভাগ হবেন না। কে কোথায় কোন পক্ষ কোন দিকে পালিয়ে যাবে, পাল্টি মারবে, কেউ বলতে পারে না। সংঘ থেকে আসা অমল চ্যাটার্জি কিন্তু কংগ্রেসে চলে গেছিল, ইচ্ছে বড় উদাহরণ হয় না। আবার হেমন্ত বিশ্ব শর্মা আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, কংগ্রেস থেকে এসেছিল। সবই আপনাদের সামনে আছে। শুভেন্দু অধিকারী কোনো বিকল্প কিন্তু নেই এখনো পর্যন্ত, আমি এটা জোর গলায় বলতে পারি। আবার দিলীপ ঘোষের অবদান অনস্বীকার করা জায়গায় অন্তত আমি নেই। বাস এটাই হচ্ছে আসল সত্যি। এরপর এতটা শোনার পরে যদি মনে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায়, এরকম একটা আনকাট কথা শোনার জন্য, এরকমই কথাবার্তা যার কথা তেতো, যে কাউকে ছাড়ে না, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার আপন জানাবেন, তারপর যাবেন। আর যদি মনে আপনি আমাকে সাপোর্ট করতে পারেন তাহলে সাপোর্ট করবেন। ভালো থাকুন। আসি এখনকার মধ্যে দেখা হবে পরবর্তী রুদ্রবার্তা। বলা হয় রুদ্রবার্তা রোডেটা কিন্তু দেখতে ভুলবেন না। আমি আজকে দেখাবো হাওড়া গ্রামীণ জেলা কীভাবে গোষ্ঠীদ্বন্দ্ব, আসলে সত্যিটা কি। আসি। নমস্কার বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।